বাসর রাতে বিড়াল মারার কথা বলছেন, প্রথম রাতে বিড়াল মারার কথা বলছিলেন তিনি। যেমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো এটাকে বদলে বলতে হবে এমন উপদেশটা তুমি হইবে যেমন, পদত্যাগে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো সেটা হচ্ছে না। এটা না হওয়ার কারণ বিবিধ। একটি হচ্ছে যে গণ অধিকার পরিষদের সাথে কি এই যুব অধিকার পরিষদের কোনো সম্পর্ক আছে? আমি আমার জানা আচ্ছা, নাম তো কাছাকাছি, অঙ্গ সংগঠন, নাম তো কাছাকাছি। না না, অঙ্গ সংগঠন। হ্যাঁ, তার মানে এরা একটা চাপ সৃষ্টি করছে যাতে আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে যোগ দিয়ে দেয়, তাহলে আর এরা আর দুর্নীতি নিয়ে কোনো উচ্চবাচ্য করবে না। এটা এক ধরনের চাপ বলে আমার ধারণা। এটা কতটুকু প্রমাণ ভিত্তিক আমি জানি না, কারণ উচ্চবাচ্য করার দরকার কি, যদি বা বিচার দাবি করার কি আছে? যদি তাদের কাছে সত্যি প্রমাণ থাকে, সেই প্রমাণ সহ দুদকে গিয়ে হাজির হোক, তাই না? রাস্তার মধ্যে উৎপাত করার দরকার কি? আমার ধারণা এটা এক ধরনের চাপ, আর কিছু না। আসিফ মাহমুদ কিন্তু বলেছেন যে তিনি সম্পদের হিসাব দিয়ে দিয়েছেন, তাহলে সেই সম্পদের হিসাব বরং মানে এখন তো তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তী সরকার করুক, পরীক্ষা করুক, দেখুক। সেটা তো উনি তো ওনার হিসাব দিয়েই দিয়েছেন। তো সেরকম হিসাব কিন্তু আমরা অতীতেও বহু পেয়েছি। কোনো মানুষের গাড়ি নাই, বাড়ি নাই, চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, একদম উনি একদম কপর্দক্ষিণ, কিন্তু উনি আবার বিরাট একটা গাড়িতে চড়েন। পরে আমরা জানলাম যে ওনার সব কিছু কোম্পানির নামে, নিজে কিছু কিনে না, কিন্তু কোম্পানিটার মালিক উনি। কোম্পানির নামে সব আছে বলে উনি ক্যাটেগরিক্যালি বলতে পারেন যে আমি তো মালিক না, কোম্পানি মালিক, আর কোম্পানির লোন আছে, অতএব যদি কোনোদিন কোম্পানি বসে যায় তাহলে এগুলো সব নিয়ে যাবে। তো ব্যাপারটা এরকম আর কি, যে সবই জনগণের, কিন্তু জনগণ আমার, ব্যাপারটা এমন আর কি। তো সেই জন্য এটা দেখার দায়িত্ব আসলে যাদের, তাদের দেখা উচিত। যদি কেউ অভিযোগ করেন তাহলে নিয়মতান্ত্রিক পন্থায় অভিযোগ করা ভালো। রাস্তাঘাটে দাঁড়িয়ে এই যে মানুষের শান্তি বিনষ্ট করা, এখন এটা বন্ধ করা উচিত। নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে এটাও আমরা ভেবেছিলাম যে লোকজন আইনের কাছে যাবে, বিচার পাবে, অযথা রাস্তাঘাট বন্ধ করবে না। রাস্তাঘাট জনগণের, কিন্তু ওনারা জনগণের হয়ে এমনভাবে দাঁড়িয়ে যান মনে হয় রাস্তাঘাট ওনাদের, আমরা একটু পারমিশন নিয়ে হাঁটাহাঁটি করবো আর কি। কয়েকদিন আগে মিরপুরে দেখবেন এভিকশনের জন্য গিয়েছিল, রাস্তা দখল করে তো চাঁদাবাজির বিনিময়ে সেখানে দোকান দেওয়া হয়েছে। আমি যেহেতু মিরপুরের বাসিন্দা, আমি জানি প্রথমে আওয়ামী লীগ আমলে একবার এটা পরিষ্কার করা হয়েছিল, এমপি পরিষ্কার করেছিলেন, তারপরে কাউকে বসতে দিতেন না। কিন্তু আওয়ামী লীগের ভিতরে কিছু চাঁদাবাজ ছিল, এরা ওই এমপির বিরুদ্ধে কথা বলতো তখন, যে উনি খায়, আমাদেরকে খেতে দেয় না, হ্যাঁ উনি তো বড় বড় জায়গার থেকে খায়, আমরা রাস্তা ভাড়া দিতে পারি না। তারপরে দেখলাম 5ই আগস্টের পরে সুন্দর ওই রাস্তা আবার কারা যেন 1 লাইন বসে গেল, তারপর 2 লাইন, বসতে বসতে এখন 4 লাইন হয়েছে। 4 লাইনের পর আবার 2 লাইন ব্যাটারি রিক্সা পার্ক করে রাখে। এখন গাড়ি কোনখান দিয়ে যাবে এটা চিন্তা করতে হয় সকালবেলা। ওই রাস্তা দিয়ে গাড়ি চলে না, কিন্তু ওই রাস্তা পরিষ্কার করতে গিয়েছে পরে তারা বুলডোজারকে তাড়া করেছে, এবং এমনভাবে তাড়া করলো বুলডোজার পালিয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখা কিন্তু মারাত্মক ব্যাপার, ভিডিও আছে। তো এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এখন বাংলাদেশে, যে আইন ভেঙেছে সে আপনাকে তাড়া দেয়। তো এই অবস্থায় রাস্তায় দাঁড়ালে আসলে মানুষের কাছে এখন আর সম্মান বাড়ে না, উল্টা রাস্তায় দাঁড়ালে লোকে মনে করে উৎপাত হচ্ছে। ওনাদের উচিত, যদি সত্যি দুর্নীতির অভিযোগ থেকে থাকে, প্রকৃত প্রমাণ আদি সহ জায়গা মতো যাওয়া এবং প্রমাণ দেওয়া, অযথা এগুলো বলার দরকার নেই। আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন, সেটি হচ্ছে যে স্বাস্থ্য সংস্কার কমিশন সম্ভবত, তাই না? জি। এবং ক্রিকেট বোর্ড, 3টা স্বাস্থ্য সংস্কারটা আমি বলতে চাইছিলাম। ক্রিকেট বোর্ডের সামনে কেন এই প্রতিবাদটা হয়েছে? বাংলাদেশের মানুষ না, বুঝলেন, চেয়ারকে সম্মান করে, চেয়ারের 4 পাকে সে অনেক মূল্য দেয় 2 পায়ের চেয়ে। ছোটবেলা আমরা একটা গল্প পড়েছিলাম যে পণ্ডিত মশাই বলছেন যে ব্রিটিশ পরিদর্শকের কুকুরের 1 পায়ের সমান হচ্ছে তার দাম, কারণ বেতনটা ওনার ওই কুকুরের 1 পায়ের পিছনে যা খরচ সেটা হচ্ছে ওনার বেতন। সেই জায়গা থেকে বাংলাদেশ আগায় নাই। বাংলাদেশের শিক্ষকরা এখনও রাস্তায় সামান্য বেতনের জন্য, সুবিধার জন্য এখন ওইভাবেই তারা প্রতিবাদ করতে হয়, বসে থাকতে হয়, অনশন করতে হয়। কিন্তু এই যে চেয়ারের ভয়ে লোকে কথা বলে না, যে মুহূর্তে দেখেন শুনেছে পদত্যাগ হবে, সেই মুহূর্তে তারা গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আপনারা যদি এতই জানেন ওনার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, তাহলে ওনার পদত্যাগের জন্য বসেছিলেন কেন? তাই না? এত জনতা রাস্তায় রাস্তায় ঘুরেছে, কত আইন প্রযুক্ত করেছে, প্রেসার গ্রুপ হয়ে গিয়েছে, তাহলে এই প্রেসার গ্রুপ ক্রিকেট বোর্ডের সামনে যাইতে পারে নাই কেন? এটা কয়েক ঘন্টার ব্যবধানে কেউ তাদেরকে পাঠিয়েছে, যখনই শুনেছে যে উনি পদত্যাগ করবেন তখন পাঠিয়েছে। তফসিল ঘোষণার পরে দেখবেন আরো কয়েকদিন দাঁড়িয়ে রয়েছে ওইখানে। এই সমস্ত জিনিসই হচ্ছে আসলে ওই পুরনো সেই যে তেল এবং ক্ষমতার যে সম্পর্ক, সেটার বহিঃপ্রকাশ। ক্ষমতায় থাকলে আপনি তেল, ক্ষমতা চলে গেলে আপনি বাতেল। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন
স্বাস্থ্য সংস্কার কমিশনেরটা বলি। স্বাস্থ্য সংস্কার কমিশন যখন তৈরি হয়েছিল আমি তখনই বলেছিলাম যে এটার মধ্যে অনেক গলদ আছে। এটা রিপোর্ট নিয়ে আমরা এখানে তুমুল বাহাস করেছি এবং এটা যেটা বাজে রিপোর্ট আমি সেটাও বলেছি। এখন দেখেন পত্রিকায় রিপোর্ট এসেছে যে স্বাস্থ্য সংস্কার কমিশনের চেয়ারম্যান তার পুত্র এবং পুত্রবধূর মাধ্যমে একটি কোম্পানি তৈরি করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির যে ফার্মেসি আছে সেইখানে ওষুধের ব্যবসা করতে দিয়েছেন। ওষুধের দোকানগুলি তাদের হাতে ছেড়ে দিয়েছিলেন এবং তারা বাকিতে ওষুধ নিয়েছে ওষুধ কোম্পানিগুলির কাছ থেকে এবং তারপরে বাকি পরিশোধ করে নাই। সেটার পরিমাণ হচ্ছে প্রায় 11 কোটি টাকা, 10 কোটির বেশি। এখন তারা বলেছেন যে এটা বাকি হয়, এটা আমরা আস্তে আস্তে পরিশোধ করে দেব। রোগীদের কাছে যে ওষুধ বিক্রি করেছিলেন ওইটাকে আস্তে আস্তে পরিশোধ করার ভিত্তিতে বিক্রি করেছিলেন বাকিতে। বারডেম বাকিতে ওষুধ বেচে, বার্ডাসের ফার্মেসিতে বাকিতে ওষুধ বিক্রি করে। রোগীর কাছ থেকে নগদ নিয়েছেন, সেই টাকা শোধ করেন নাই কেন? ওষুধ বিক্রি করলে তো কমিশন আছে, সেটাই ওষুধের লাভ, তাই না? ওষুধের দামের সাথে ফিক্স করা আছে। আপনি একটা ওষুধ বেচলে কয় টাকা পাবেন, তাহলে আপনি সেই টাকা ওষুধ কোম্পানিকে পরিশোধ না করে কোথায় রেখে দিলেন আর বলছেন আস্তে আস্তে দিবেন? এইরকম নৈতিক অবস্থা একটি প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠান ওনারা চালান এবং সেই প্রতিষ্ঠানের প্রধান হচ্ছেন আমাদের স্বাস্থ্য সংস্কারের কমিশন করতে এসেছেন, ওইখানে রেখেছেন ডাক্তাররা কমিশন খায়। গোজামিল তো শুধু রাজনীতিতে না, গোজামিল তো সব জায়গায় আছে। একটা স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে পুরো একটা পেশাজীবী সম্প্রদায়কে ছোট করা হয়েছে। বলা হয়েছে ওষুধ কোম্পানি কোনো খরচ করতে পারবে না, এটা পারবে না, ওইটা পারবে না, ডাক্তাররা অনৈতিক সুবিধা নিয়ে থাকে, এরকম ইঙ্গিত করা হয়েছে। এটা কেমন নীতির মধ্যে পড়ে? আপনি রোগীর কাছে নগদে ওষুধ বেচেন আর ওষুধ কোম্পানির টাকা বাকি রেখে দেন, আবার পত্রিকায় বলেন যে আমি এই টাকা ধীরে ধীরে শোধ করব। ওনাকে ডেফার্ড পেমেন্টে দিয়েছিল, চুক্তির মধ্যে লেখা আছে ধীরে ধীরে শোধ করার কথা। ওষুধ কোম্পানিগুলোকে কিভাবে মানে জিম্মি করা হয় এটা হচ্ছে তার প্রমাণ। জিম্মি শব্দটা কিন্তু বিদেশি শব্দ, এটা জানেন নিশ্চয়ই। ধিম্মি, ধিম্মি থেকে জিম্মি, এটা হচ্ছে অ্যারাবিক এবং ধিম্মি হচ্ছে ইউ আর প্রোটেক্টেড। মজার ব্যাপার, কাউকে জিম্মি করা মানে হি ইজ প্রোটেক্টেড। হ্যাঁ, আমাদের বাংলাদেশে সেটা হয়ে গেছে যে অপহরণ করা হয়েছে, তাকে প্রোটেক্টেড বিকজ অফ র্যানসম, কিন্তু আসলে সেটা না। নিরাপত্তা হেফাজতে নিলে সে হচ্ছে ধিম্মি। যাই হোক, এগুলো নিয়ে আসলে বেশি জানা একটা প্রবলেম বা কম জানা একটা প্রবলেম। তো আমি একটু কম জানি বলে এগুলো নিয়ে কথা বলছি। তো এখন এই যে তাদেরকে জিম্মি বানানো হয়, কিভাবে জিম্মি বানানো হয়? বারডেমে তাকে ওষুধ বেচতে হবে, এত বড় হাসপাতাল, তাহলে সে ওষুধ দিতেই হবে তাকে। এই কারণে কিন্তু এই বাকিটা করা গিয়েছে। বাকি চাইলে ওষুধ নিবে না, আরেক কোম্পানির ওষুধ নিবে, ফলে তারা বাকি দিয়ে গিয়েছে। এই যে ওষুধ কোম্পানিগুলোর কোনো সে আছে গিয়ে কোথাও বলতে পারে যে আমাদের সঙ্গে অন্যায়টা করা হচ্ছে? প্রাতিষ্ঠানিকভাবে তাদের সঙ্গে অন্যায়গুলি করা হয়, সাধারণ ডাক্তারকে অভিযুক্ত করা হয়। সাধারণ ডাক্তারকে কি দেয় জানেন? ডিম দেয়, গিফট হিসেবে ডিম দিয়ে যায়। কেন দেয় জানেন? ডিম কেন দেয়? গরিব ডাক্তার ডিম কিনতে পারে না। আপনি জানেন বাংলাদেশে একটা ইন্টার্নি ডাক্তার যখন ইন্টার্ন শেষ করে ডাক্তারিতে আসে তখন তাকে দৈনিক 800 টাকা মজুরির ভিত্তিতে ক্লিনিকে নিয়োগ করা হয়। এই স্বাস্থ্য সংস্কার কমিশন সেটা নিয়ে কোনো কথাই বলতে পারে নাই এবং এটাকে প্রযুক্ত করতে পারে নাই। এটাকে প্রযুক্ত করার জন্য কি স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রয়োজন আছে? একটা ব্যাচেলর ডিগ্রিধারী কেন দৈনিক স্যালারির ভিত্তিতে কোথাও যুক্ত হবে? এটা নিয়ে কেউ কথাই বলে না। এতগুলি স্বাস্থ্য বিষয়ক, ডাক্তার বিষয়ক রাজনৈতিক পক্ষ আছে, অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠান, তারা কেউ এটা নিয়ে কথা বলে না। কারণ বহু জায়গাতে সিনিয়র ডাক্তাররাই ক্লিনিকগুলোর মালিক এবং এরাই হচ্ছে নেতা। একদিকে ওষুধ কোম্পানি চালান, ওষুধ কোম্পানির মালিক, একদিকে ওনারা ক্লিনিকের শেয়ার হোল্ডার, আরেকদিকে ইন্টার্নদেরকে শোষণ করেন যখন তারা নতুন ডাক্তার হয়ে আসে। কথা বলে নাই কেন জানেন? কারণ এই শোষণকারীদের মধ্যে অনেকে আছেন যারা এই কমিশনের মধ্যে ছিলেন। পরে তো আবার ডাক্তারদেরকে কমিশনও দেন ওনারাই। হ্যাঁ, এবং এই কমিশনের মধ্যে এরকম লোক ছিলেন এবং এইভাবে একটা স্বাস্থ্য সংস্কার কমিশন বানিয়ে আমাদের হাতে একটা মূলা ধরিয়ে দেওয়া হয়েছে। মূলা দিলেও ভালো হইতো, ওটার মধ্যে ভিটামিন ছিল। কাগজ চিবাবে কে? এত পৃষ্ঠার রিপোর্ট। এবং এই কাজগুলি তারা করেছেন এবং এগুলা করেছেন বলে আজকে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠছে। একজন উপদেষ্টা পদত্যাগ করার সাথে সাথে তাকে লোকজনকে আক্রমণ করছে বিকজ অফ দিস কমন ফল্ট। আপনার মাধ্যমে হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি কিছু শুনবে না, কিছু শুনবে না। এরা সবসময় উড়োজাহাজে থাকে। আপনি দেখবেন উড়োজাহাজে উঠলে ওই কানের মধ্যে ইয়ার প্লাগ দিয়ে যায়, কারণ অনেকের কান বন্ধ হয়ে যায়, ভোঁ ভোঁ করে, তখন এসে বলে যে আপনার এটা লাগিয়ে রাখেন। আমার ধারণা এরা সবসময় উড়োজাহাজে থাকেন বিকজ দে ফ্লাই হাই, বিকজ দে হ্যাভ পাওয়ার অ্যান্ড দে আর ফ্লাইং হাই, সো দে হ্যাভ পুট অন ইয়ার প্লাগ ইন দেয়ার ইয়ার্স। কানের মধ্যে ওই ইয়ার প্লাগ দিয়ে বসে আছে, কোনোদিন শুনবে না। ক্ষমতায় থাকা অবস্থায় তারা কোনোদিন এগুলো শোনেন না। ক্ষমতা যাওয়ার সাথে সাথে তাদের মনে পড়ে এইগুলো তো আছে, এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং তারা তখন রিলেভেন্ট থাকার জন্য তাদের যার যার এনজিওতে ফিরে গিয়ে আবার তারা মানবাধিকার, অধিকার, এই অধিকার, সে অধিকারের কথা বলবেন। জি,
পরিবেশের অধিকার, এগুলোর কথা বলবেন। আমরা আসলে তবে স্বাস্থ্য- ডেফিনেটলি আমি এটা কাউকে মিন করে বলছি